প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাকিলা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2 অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপর এটি আমাদের দ্বিতীয় লেকচার। আজকে আমি মূলত আলোচনা করব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নিয়ে এবং চাহিদা বিধি নিয়ে। আমরা মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, এই সংজ্ঞাগুলো গত ক্লাসে অর্থাৎ আমাদের আগের লেকচারে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ, এবং এক একক কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুটোর মধ্যে বেশ কিছু সম্পর্ক রয়েছে। মানে সম্পর্ক মূলত তিন ধরনের সম্পর্ক রয়েছে, যেগুলো আমি এখানে দেখিয়েছি। প্রথমত, মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হয় তখন প্রান্তিক উপযোগও বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে প্রান্তিক উপযোগও তখন বাড়তে থাকে। যেমন আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছি যে কোনো দ্রব্যের ভোগের একক যদি 1 একক 2 একক 3 একক এভাবে আমরা বাড়াই, তাহলে মোট উপযোগ যদি 3, 7, 12 অর্থাৎ ক্রমে বাড়তে থাকে, 3-এর চেয়ে 7 বেড়েছে, 7 থেকে 12 এইভাবে যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে কি হয়, প্রান্তিক উপযোগও বাড়তে থাকে। প্রান্তিক উপযোগ বের করার নিয়মটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আবার একটু বলি। সেটা হচ্ছে প্রথম এককের ক্ষেত্রে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ সমান হবে। দ্বিতীয় এককের ক্ষেত্রে দ্বিতীয় এককের মোট উপযোগ থেকে প্রথম এককের মোট উপযোগ বাদ দিয়ে আমরা প্রান্তিক উপযোগ বের করব। যেমন 7 থেকে 3 বাদ দিয়ে 4, তৃতীয় একক থেকে দ্বিতীয় একক বের করে 12 থেকে 7 বাদ দিয়ে 5। এভাবে প্রান্তিক উপযোগ বের করে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ে প্রান্তিক উপযোগও বাড়তে থাকে। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখাটি আমরা আঁকতে পারি। এখানে এক্স অক্ষে আমরা দেখাবো ভোগের পরিমাণ এবং ওয়াই অক্ষে দেখাবো প্রান্তিক উপযোগ। ভোগের পরিমাণ 1, 2, 3, 1, 2, 3। ভোগের পরিমাণ যখন 1 একক, প্রান্তিক উপযোগ 3। ভোগের পরিমাণ যখন 2 একক, প্রান্তিক উপযোগ 4। ভোগের পরিমাণ যখন 3 একক, প্রান্তিক উপযোগ 5। তাহলে আমরা যে প্রান্তিক উপযোগ রেখাটি পাচ্ছি সেটাকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী অর্থাৎ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে নির্দেশ করে। অর্থাৎ মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে বা ক্রমবর্ধমান হয় তখন প্রান্তিক উপযোগ বাড়তে থাকে, বিধায় রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এবার আসি দ্বিতীয় সম্পর্কে। মোট উপযোগ যখন নির্দিষ্ট হারে বা স্থির হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগও স্থির থাকে। যেমন ছকে আমি দেখিয়েছি ভোগের একক 1, 2, 3। 3 এককের ক্ষেত্রে মোট উপযোগ হয় 5 থেকে 10, 10 থেকে 15। প্রতি ক্ষেত্রেই 5 5 করে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রান্তিক উপযোগের পরিমাণ 5। অর্থাৎ মোট উপযোগ যখন স্থির হারে বাড়ে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বৃদ্ধিটা বেশি ছিল। 3 থেকে 7-এ 4 একক, 7 থেকে 12-তে 5 একক। অর্থাৎ এইখানকার এই প্রথম ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, বৃদ্ধির হারটা বেশি ছিল, ক্রমবর্ধমান ছিল। কিন্তু এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে বৃদ্ধির হার সমান। 5 থেকে 10-এ 5 একক, 10 থেকে 15-তে 5 একক। প্রতি ক্ষেত্রে বৃদ্ধির হার সমান বা স্থির যদি হয় মোট উপযোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, প্রান্তিক উপযোগ প্রতি ক্ষেত্রে স্থির হয় বা সমান হয়। ভোগ যখন 1 একক তখন প্রান্তিক উপযোগ 5 একক। ভোগ যখন 2 একক, প্রান্তিক উপযোগ 5 একক। ভোগ যখন 3 একক, প্রান্তিক উপযোগ 5 একক। অর্থাৎ মোট উপযোগ যখন স্থির হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ রেখা হয় কি, ভূমি অক্ষে সমান্তরাল একটি সরল রেখা। এবার আমরা তৃতীয় সম্পর্কে আসি। মোট উপযোগ ক্রমহ্রাসমান হলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, মোট উপযোগ এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল ক্রমবর্ধমান হারে, এক্ষেত্রে স্থির হারে বেড়েছে। এবার মোট উপযোগ যদি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখব। আমরা ধরলাম 1 থেকে 5 একক পর্যন্ত একটা দ্রব্যের আমরা ভোগ পেয়েছি, যেক্ষেত্রে মোট উপযোগ 3, 5, 6, 6, 5 অর্থাৎ উপযোগ বেড়ে ক্রমান্বয়ে তারপর হ্রাস পেতে থাকে। মোট উপযোগ যখন 3, প্রথম এককে প্রান্তিক উপযোগও ঠিক 3। দ্বিতীয় এককে মোট উপযোগ যখন 5, প্রান্তিক উপযোগ হবে 5 থেকে 3 বিয়োগ করলে 2। তৃতীয় এককে মোট উপযোগ 6, 6 থেকে 5 বিয়োগ করে আমরা প্রান্তিক উপযোগ পাই 1। চতুর্থ এককে মোট উপযোগ পুনরায় 6, অর্থাৎ 6 থেকে 6 বিয়োগ করলে আমরা প্রান্তিক উপযোগ পাচ্ছি 0। পরবর্তী পঞ্চম এককে মোট উপযোগ হয় 5।
5 থেকে 6 যদি আমরা বিয়োগ করি আমরা কি পাবো? -1। ঠিক আছে, তাহলে একটা নেগেটিভ মান আমরা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি মোট উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে একটা পর্যায়ে শূন্য হতে পারে, শূন্য থেকে সেটা কি হতে পারে? নেগেটিভও হয়ে যেতে পারে। এটাকে আমরা চিত্রেও প্রকাশ করতে পারি। 1 একক যখন দ্রব্যটি ভোগ করে তখন মোট প্রান্তিক উপযোগ 3 একক। যখন 2 একক ভোগ করে প্রান্তিক উপযোগ 2 একক। যখন 3 একক দ্রব্যটি ভোগ করে প্রান্তিক উপযোগ 1 একক। যখন দ্রব্যটি 4 একক ভোগ করে তখন প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ যখন 5 একক ভোগ করে তখন প্রান্তিক উপযোগ -1, অর্থাৎ পরের অক্ষে চলে যাবে -1। তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা পাচ্ছি আমাদের প্রান্তিক উপযোগ রেখা MU। রেখাটি প্রথমে ধনাত্মক কক্ষে থাকে, তারপর শূন্য হয়, তারপর কি হয়ে যায়? ঋণাত্মক কক্ষে চলে আসে। কারণ কি? প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে একবার শূন্য হয়, তারপরে শূন্য হওয়ার পরে সেটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের 3টি সম্পর্ক দেখলাম। প্রথম সম্পর্ক কি? মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হয় প্রান্তিক উপযোগ বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয় সম্পর্ক কি? মোট উপযোগ যখন স্থির হারে বাড়তে থাকে প্রান্তিক উপযোগ স্থির থাকে। তৃতীয় সম্পর্কটি কি? মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হয় তখন প্রান্তিক উপযোগও কমতে থাকে। কমতে কমতে কি হয়? আমরা দেখলাম যে ছকের মাধ্যমে এটা কমতে কমতে শূন্য হতে পারে, এরপর কি হতে পারে? নেগেটিভও হতে পারে। এবার আমি আলোচনা করব চাহিদা বিধি নিয়ে। চাহিদা বিধিটি আসলে চাহিদা এবং দামের মধ্যকার সম্পর্ক দেখায়, অর্থাৎ যে বিধি চাহিদা দামের মধ্যে সম্পর্ক দেখায় সেটাকে আমরা বলছি চাহিদা বিধি। চাহিদা বিধির মূল বক্তব্য কি? অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে ঠিক বিপরীত একটা সম্পর্ক। দাম যদি বাড়ে চাহিদার পরিমাণ কমে যায়, দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। তো এই বিধিটি যখন আমরা ব্যাখ্যা করব তখন কিছু বিষয় বা শর্ত আমরা স্থির ধরে নিব, যেগুলোকে আমরা বলছি অনুমিতি বা অনুমিত শর্ত। যেমন কি কি আমি একটু সংক্ষেপে লিখেছি, সেটা হচ্ছে যে সময়টাকে আমরা ধরে নিব যে নির্দিষ্ট সময়, ভোক্তার আয়, রুচি, অভ্যাস এবং দ্রব্যের দাম স্থির। অর্থাৎ ওই নির্দিষ্ট সময় ভোক্তার আয়, রুচি, অভ্যাস এগুলো স্থির থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তেমনি দ্রব্যের দামেরও কোনো পরিবর্তন হবে না। আরেকটা কি? সেটা হচ্ছে ভোক্তা যুক্তিশীল। অর্থাৎ ভোক্তা যুক্তিশীল, সে দাম বাড়ছে কমছে তার উপর ভিত্তি করে সে তার ভোগের পরিমাণ বাড়াতে হবে না কমতে হবে এই বিষয়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, অর্থাৎ সে যুক্তিশীল। এবার এই চাহিদা বিধিটাকে আমরা ছকের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ছকের মাধ্যমে, যেটাকে আমরা বলি চাহিদা সূচি। আমি এই আজকের ক্লাসে পর চাহিদা সূচি এই জিনিসগুলো আমি আলাদা করে পড়াবো না, আমি এই চাহিদা বিধির সঙ্গে একসঙ্গে সেটা দেখিয়ে দেবো। চাহিদা বিধিকে যখন গাণিতিকভাবে আমরা ছকে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় চাহিদা সূচি। চাহিদা সূচির মাধ্যমে দেখাচ্ছি যে দামের পরিবর্তন হলে চাহিদার পরিমাণে কীরকম পরিবর্তন হয়। যেমন আমি দামের কোনো নির্দিষ্ট একটা দ্রব্যের দাম আস্তে আস্তে বাড়িয়েছি, 1, 2, 3, 4। এর ফলে কী হয়? বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে। যেমন দাম যখন 1 টাকা ছিল চাহিদার পরিমাণ ছিল 8 একক। দাম যখন 2 টাকা হয় চাহিদার পরিমাণ কমে হয় 6 একক। দাম যখন বেড়ে 3 টাকা হয় চাহিদার পরিমাণ আরও কমে হয় 4 একক। দাম যখন বেড়ে 4 একক হয় চাহিদার পরিমাণ আরও কমে গিয়ে হয়ে যায় 2 একক। অর্থাৎ এই সূচিটা হচ্ছে চাহিদা বিধিরই একটা প্রতিফলন। চাহিদা বিধিকে যখন গাণিতিকভাবে ছকের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় চাহিদা সূচি। চাহিদা সূচিকে যখন আমরা চিত্রে রূপ দেই তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। যেমন এক্স অক্ষে আমরা দেখাবো কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, চাহিদার পরিমাণ। আর ওয়াই অক্ষে আমরা দেখাবো প্রাইস বা পি, দাম, দ্রব্যের দাম। ছক অনুযায়ী আমাদের দাম 1, 2, 3, 4, 1, 2, 3, 4 আর চাহিদার পরিমাণ 2 থেকে 8। আমরা একটু 9 বা 10 পর্যন্ত একটু ঘর করে নিই। এরপর আমরা এটাকে চিত্রে যদি রূপ দিই তাহলে কী হয় আমরা দেখি। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক, এই বিন্দুটি। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ কমে হয় 6 একক, এই বিন্দুটি। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ আরও কমে হয় 4 একক। দাম যখন 4 টাকা হয় চাহিদার পরিমাণ আরও বেশি কমে হয়ে যায় 2 একক। তাহলে এই যে বিন্দুগুলো A,
বি, সি, ডি, এই প্রতিটি বিন্দু এই ছকের প্রতিফলন ঘটাচ্ছে। অর্থাৎ ছকে আমরা যা বলেছি তা আমরা এখানে চিত্রের রূপ দিয়েছি। চাহিদা সূচিকে যখন চিত্রের রূপ দিই তখন আমরা কি পেয়ে যাই? চাহিদা রেখা। এই যে এই রেখাটি হচ্ছে আমাদের চাহিদা রেখা, যা বাম থেকে ডানে নিম্নগামী। বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার অর্থ হচ্ছে যা চাহিদার পরিমাণ এবং দামের সাথে বিপরীত সম্পর্ক প্রকাশ করছে বিধায় এই রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। তাহলে আমরা চাহিদা বিধির মাধ্যমে একসঙ্গে কী করলাম? চাহিদা বিধি, চাহিদা সূচি এবং চাহিদা রেখা, তিনটি জিনিসে একসঙ্গে আলোচনা করে ফেললাম। এগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব না। এবার আমরা আসি এই চিত্রের বর্ণনাটা আসলে আমরা কীভাবে, আমরা যখন বিধিটা লিখবো তখন বিধির মূল বক্তব্য, অনুমিত শর্ত, চাহিদা সূচিটা করবো। এরপর চিত্রের ব্যাখ্যাটা কীভাবে লিখবো? আমরা লিখব যে ধরি এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে চাহিদার দাম দেখানো হয়েছে। তারপর আমরা বলবো যখন ছক অনুযায়ী যখন দাম 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক, যা চিত্রের এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে যখন চাহিদার পরিমাণ 3 একক, দাম 3 টাকা, চাহিদার পরিমাণ 4 একক, তা যা চিত্রের সেই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে প্রতিটা বিন্দুর আমরা নাম দেব। তারপর আমরা লিখব এ, বি, সি, ডি, এই বিন্দুগুলো যোগ করে আমরা পেয়ে যাই আমাদের নির্ণয় চাহিদা রেখা, যা বাম থেকে ডানে নিম্নগামী। তো এটাই হলো বিধির শর্ত, ছক এবং বিধিটা চিত্রের মাধ্যমে আমরা এভাবে দেখাতে পারি। বিষয়টা খুব সহজ। এবার আমরা আসি যে চাহিদা বিধি। এই যে বিধিতে যে একটা কথা বললো সেটা কি? কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। এই বিধিটা সবসময় কার্যকর হয় না, কখনো কখনো এই বিধির ব্যতিক্রম হয়। আমাদের সৃজনশীল যে প্রশ্ন হয় সেই প্রশ্নের জন্য এই বিধির ব্যতিক্রমগুলো আমাদের ভালোভাবে জানাটা খুব জরুরি। প্রথম ব্যতিক্রম, আমি একটু ব্যতিক্রমগুলো সংক্ষেপে লিখেছি। সেটা হচ্ছে আয়, অভ্যাস ও রুচি ও প্রত্যাশার পরিবর্তন। কোনো ভোক্তার যদি আয় বেড়ে যায় সেক্ষেত্রে কী হয়? যদি কোনো দ্রব্যের দাম বেশিও হয়ে যায়, সে কী করে? বেশি হলে সেটা কিনে ফেলে, যেহেতু তার পকেটে টাকা থাকে বা আয় বাড়ে, আগের চেয়ে বেশি বাড়ে। সেক্ষেত্রে কী হয়? অনেক ক্ষেত্রে আমরা কী করি যে আমাদের কাছে যদি 10 টাকা থাকে, একটা কলম আমরা 5 টাকা দিয়ে কিনি। কিন্তু যদি আমার কলমটির দাম আমাদের পকেটে 10 টাকা থাকে, পকেটে যদি এখন 20 টাকা থাকে এবং কলমটির দাম বিক্রেতা 7 টাকা দাবি করে, সেক্ষেত্রে আমি চিন্তা করি আমার কাছে তো টাকা আছে, তখন আমরা তখন এই দ্রব্যের দাম যে বাড়তি সে দাবি করছে বিক্রেতা, সেটা বিবেচনা না করে কিনে ফেলি। অর্থাৎ আয়ের পরিবর্তন হলে অনেক সময় চাহিদা বিধিটা খাটনা। অভ্যাস, রুচি, অভ্যাস আর রুচির যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে দাম বেড়ে গেলেও আমরা আমাদের নতুন দ্রব্য ভোগ করব। প্রত্যাশার পরিবর্তন, কখনো কখনো এমন হয় কি, যেমন সিজনের শুরুতে, সিজনের শুরু বা যদি এমন হয় যে সিজনের মাঝামাঝি, আমরা ধরলাম যে টমেটোর ক্ষেত্রে যে এখন টমেটোর কেজি শীতের মাঝামাঝি সময় টমেটো তো প্রথম দিকে টমেটোর দাম একটু বাড়তে থাকে, পরে টমেটোর দাম কমে যায় এবং এরপরে আবার বাড়তে থাকে যখন টমেটোর পরিমাণটা কমে আসে। তো যখন হালকা একটু বাড়তে থাকে তখন আমরা কী করি? আমরা কিন্তু কেনার পরিমাণ কমাই না, বাড়িয়ে দিই, কারণ আমরা চিন্তা করি যে টমেটো শেষ হয়ে আসছে, পরে আরও বেড়ে যাবে। অর্থাৎ আমাদের দাম আরও বেড়ে যাওয়ার প্রত্যাশা আমরা করি বিধায় যে সামান্য পরিবর্তন হচ্ছে সেটা বিবেচনা না করে, অর্থাৎ দাম যে সামান্য বাড়ছে সেটাকে বিবেচনা না করে আমরা কী করি? আমাদের ভোগের পরিমাণ বাড়াই। অর্থাৎ আমাদের প্রত্যাশার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা কী করি? চাহিদা বিধির ব্যতিক্রম ঘটিয়ে আমাদের চাহিদার পরিমাণ বাড়াই বা কমাই। গিফেন দ্রব্য, গিফেন দ্রব্য হচ্ছে এক ধরনের নিকৃষ্ট দ্রব্য। এই সকল দ্রব্যের ক্ষেত্রে হয় কি, যখন দাম ওই সকল আমাদের কাছে আয়ের পরিবর্তন হয় বা ওই দ্রব্যের দাম যখন কম হয় তখন আমরা ওটা ভোগ করি না। কিন্তু যখন ওই দ্রব্যের দামটা অনেক বেশি হয়ে যায়, আমাদের আয়ের পরিবর্তন ঘটে, তখন আমরা কী করি? ওই দ্রব্য বেশি করে ভোগ করি, অর্থাৎ চাহিদা বিধিটার ব্যতিক্রম এখানে ঘটে। ভেবলেন দ্রব্য, ভেবলেন দ্রব্য হচ্ছে যে অনেকটা আভিজাত্যপূর্ণ যে দ্রব্যগুলো, যেমন আমরা আভিজাত্যপূর্ণ গাড়ি বাড়ি, কেউ যদি প্রকাশ করতে চায়, যেমন আমার একটা গাড়ি আছে, দুটো গাড়ি হলে মানুষজন আমাকে অনেক বেশি অভিজাত বা ধনী মনে করবে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় গাড়ি চাহিদা করব। সেক্ষেত্রে আমরা কি করব? যদি প্রথম গাড়িটা যে দামে কিনেছি দ্বিতীয় গাড়িটা আরও বেশি দামে কিনবো, তাহলে কারণ কি, আমি যদি আরও বেশি দামে গাড়ি কিনি মানুষজন আমাকে আরও বেশি অভিজাত ভাববে। তাহলে এই ক্ষেত্রে যে আমার আচরণটা, আমি বেশি দামে গাড়ি কিনছি, চাহিদা বিধি অনুযায়ী কিন্তু সেটা হওয়ার কথা না। চাহিদা বিধি অনুযায়ী দাম বেশি মনে হলে আমার সেই গাড়িটা ভোগ করার কথা না, কিন্তু আমি করছি কি, বেশি দামি গাড়িটা পছন্দ করছি আভিজাত্য প্রকাশের জন্য। এ ধরনের দ্রব্যকে বলা হয় ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর হয় না। বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন, যদি এমন হয় যে কোনো একটি দ্রব্যের
দাম বেড়ে গেল, যেমন চায়ের দাম বেড়ে গেল। তো চায়ের দাম বেড়ে গিয়ে চায়ের বিকল্প কী আছে? কফি। কফি আমরা ভোগ করতে পারি যে চা দাম বেড়ে গেছে, চা ভোগ করবো না, কফি ভোগ করবো। কিন্তু এক্ষেত্রে যদি বিকল্প দ্রব্যেরও দাম বেড়ে যায়, কফির দামও বেড়ে গেল, সেক্ষেত্রে আমরা কী করবো? চায়ের দামটা একটু বেড়ে গেছে সেটা বিবেচনা না করে আমরা চা ভোগ করবো। বিকল্প দ্রব্যের দামও যেহেতু বেড়ে গেছে, আমাদের ভোগের পরিবর্তনের কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন হয়ে গেলেও কী হয়? চাহিদা বৃদ্ধিটা কার্যকর থাকে না। অতি আবশ্যকীয় দ্রব্য। অতি আবশ্যকীয় দ্রব্য কি? আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কথা বলি, তাহলে লবণটা আমাদের অতি আবশ্যকীয় দ্রব্য। সেক্ষেত্রে লবণের দাম যদি পূর্বের চেয়ে বেড়েও যায়, এর ভোগের পরিমাণ কমানোর কোনো সুযোগ আমাদের থাকে না। বিধায় অতি আবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে দামের বৃদ্ধি বা হ্রাস করলে চাহিদা বৃদ্ধি অনুযায়ী আমরা চাহিদার পরিমাণ বাড়াতে বা কমাতে পারি না। যেমন লবণের দাম বেড়ে যাওয়ার কথা আমি বললাম, যদি অনেক বেশি কমে যায় সেক্ষেত্রে এটি এমন একটি দ্রব্য যেটা অতিরিক্ত পরিমাণ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব না। অর্থাৎ চাহিদা বৃদ্ধি অনুযায়ী দাম বাড়লে আমরা কম ভোগ করতে পারি না, দাম কমলে লবণ আমরা বেশি করে ভোগ করতে পারি না। ঋতু পরিবর্তন হয়ে গেলে অনেক সময়, যেমন আমাদের এই গরমের সিজনে যদি আমাদেরকে সোয়েটার খুব বেশি সস্তায় বা খুব কম দামে দেয়, তারপর আমরা কিনবো না। ঠিক আছে? কারণ হচ্ছে এই ঋতুতে আমরা কী করি না? সোয়েটার পরি না। তো ঋতুর পরিবর্তন হয়ে গেলেও কী হয়? চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। ভোক্তার অজ্ঞতা। অনেক সময় ভোক্তার বাজার সম্পর্কে কোনো ধারণা থাকে না যে কোন দ্রব্যের দাম আগের চেয়ে বেড়ে গেছে বা কোন দ্রব্যের দাম আগের চেয়ে কমে গেছে। সেক্ষেত্রে কী হয়? ভোক্তা চাহিদা বিধি অনুযায়ী আচরণ করতে পারে না, কারণ ভোক্তার অজ্ঞতা থাকে বাজার সম্পর্কে। তো এই পর্যন্তই আজকে চাহিদা বিধি ব্যতিক্রম পর্যন্ত আমরা আমাদের ক্লাস শেষ করব, এবং আমি একটু হোমওয়ার্ক দেবো আজকে। সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধতা বা ব্যতিক্রম আছে, আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারবে। এই জন্য সে কারণে আমি এটা আলোচনা না করে এটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা এবং চাহিদার নির্ধারক সমূহ, এই দুটো আমি হোমওয়ার্ক দিয়েছি। চাহিদা নির্ধারক সমূহ আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে হোমওয়ার্ক দুটো আমি দিলাম, আমি আশা করি তোমরা দুটো বাসায় প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি এই দুটোতে কোনো সমস্যা মনে হয় যে বুঝতে পারছো না, তাহলে আমাকে ইনবক্স করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।